আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের মেইন যে আলোচনা সেগুলা ইনশাআল্লাহ ইতিমধ্যে করে ফেলেছি। আর এখন আজকের ক্লাসে আমরা যে অবশিষ্ট বিষয়গুলো রয়ে গিয়েছিল সেগুলা ইনশাআল্লাহ শেষ করব। তো প্রথম ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের মেইনগুলা কি পড়েছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। তোর মধ্যে অ্যাসার্টিভের ভিতরে আমরা আলোচনা করেছিলাম টেন্সের অনুসারে, আমরা টেন্স অনুসারে টেন্সের স্ট্রাকচার অনুসারে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সেটা শিখেছিলাম। মূল কথাটা হচ্ছে সেখানে যে টেন্সের যে মূল গঠন আমরা পড়েছিলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কেমনে করতে হবে, যে আমরা বলেছিলাম যে দেখেছিলাম টেন্স অনুসারে অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? টেন্স অনুসারে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে দেখা গেছে এম ইজ আর এগুলা যুক্ত হয়। আর কি হয়? ভার্বের থার্ড যে ফর্ম রয়েছে সেটা হয়। সেটা কোনটা? যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা বসে। আচ্ছা, যাই হোক, সেগুলো আপনারা গত ক্লাসটা আরেকবার দেখবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা গত ক্লাসটা আরেকবার দেখবেন এবং এই যে শীটটা আমি দিয়ে দিব এই শীটটা আপনারা একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতেছি প্রথমে দেওয়া আছে যে দুটি অবজেক্ট থাকা ট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস। অর্থাৎ একটা বাক্যে যখন আমরা দেখব দুইটা অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। এরকম ট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে সেগুলোর প্যাসিভ ভয়েস কেমনে করা যায়। তাহলে প্রথমে কথা হচ্ছে যে দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটিকে আপনি প্রথমে নিয়ে আসতে পারবেন, যে কোনো একটিকে প্রথমে নিয়ে এসে সাবজেক্ট বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু এখানে ইনডাইরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করাই অধিক সঙ্গত। ইনডাইরেক্ট অবজেক্ট আশা করি বুঝতে পারছেন, মানে ব্যক্তিবাচক যেগুলা ব্যক্তিকে যে অবজেক্ট নির্দেশ করে এগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর বস্তুকে যদি নির্দেশ করে তা সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। মনে থাকবে, বস্তু যখন অবজেক্ট হয় তখন সেটার নাম কি? ডাইরেক্ট অবজেক্ট। আর যখন ব্যক্তি অবজেক্ট হয় তার নাম কি? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে আমরা বলতেছি কি, যে ইনডাইরেক্ট যেটা বা পার্সোনাল যেটা কোনো ব্যক্তিকে যখন বোঝায় এইটাকে প্রথমে নিয়ে আসাটাই বলা হচ্ছে যে অধিক যুক্তিসঙ্গত। যেমন এক্সাম্পল, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি পড়ান। তাহলে দেখেন এখানে হি হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর আস এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা কোন প্রকার অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আস মানে আমাদেরকে, আমাদের বলতে এটা ব্যক্তিবাচককে বোঝায়, এজন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইংলিশ হচ্ছে ব্যক্তি নয়, কোনো বস্তু বা কোনো বিষয়, কোনো জিনিস, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এক্ষেত্রে আমরা কি করলাম, এই আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এইটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তো দেখেন আসটা হচ্ছে কি? আস হচ্ছে অবজেক্ট ফর্মে আছে, এটা সাবজেক্ট ফর্ম কি হয়? উই, এজন্য আমরা উই দিলাম এখানে। তাহলে উই এই বাক্যটা কোন টেন্সে আছে? বাক্যটা আছে দেখতে পাচ্ছি আমরা ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, এজন্য এম ইজ আর লাগে। তো উই যেহেতু বহুবচন এজন্য এর সাথে কি লাগবে? এর সাথে আর লাগবে। উই আর, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টিচ, টট, টট। তাহলে এই টট হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে হচ্ছে ওই যে অবজেক্টটা বাকি থাকবে সেই অবজেক্টটা বসাইবেন। এরপরে বাই দিয়ে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে বসাই দিবেন। আমরা গত ক্লাসে যে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, এই সেম সিস্টেমটা এখানে এসে লেগে গেছে। পার্থক্য কি? যে দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা আগে নেবেন, এটা হচ্ছে মূল কথা। আর ইংলিশকে আগে নিলে কেমন হবে দেখেন, ইংলিশ ইজ টট আস বাই হিম, এভাবে। এখন দেখেন ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না, অন্য যে অবজেক্ট থাকবে তাকে সাবজেক্ট করতে হবে। এখন এটা আগে বুঝেন ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনটা। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, বাক্যটা অর্থ বুঝেন। দে তারা, ইলেক্টেড নির্বাচিত করলো, হিম তাকে, ক্যাপ্টেন ক্যাপ্টেন নির্বাচিত করলো, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। তাহলে এখানে পরিচয়গুলো ভালো করে বুঝেন। দে হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে কি? অবজেক্ট। তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলাইয়া এই হচ্ছে আমাদের মূল বাক্য। এখানে তো আমাদের বাক্যটা শেষ হওয়ার কথা ছিল যে তারা তাকে নির্বাচিত করলো,
কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাক্যের অর্থটা কিন্তু পরিপূর্ণ হইল না। তারা তাকে নির্বাচিত করলো, কি নির্বাচিত করলো এটা কিন্তু ক্লিয়ার হইল না। যখনই আমি বললাম ক্যাপ্টেন, তখন কিন্তু বোঝা গেল যে তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। এখন গিয়ে আমাদের বাক্যটা পরিপূর্ণতা হইলো, অর্থটা ক্লিয়ার হলো। এই যে অবজেক্টটা, এই যে ক্যাপ্টেন, এটাও কিন্তু অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট, যে অবজেক্টটা আসা আরেকটা অবজেক্টকে ক্লিয়ার করলো, বাক্যকে পরিপূর্ণ করলো, এজন্য এই অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টটাকে ক্লিয়ার করলো। দে ইলেক্টেড হিম, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলাইয়া বাক্যটা শেষ হইলো না, আরেকটা অবজেক্ট, মানে একটা অবজেক্টে শেষ হইলো না, আরেকটা অবজেক্টের প্রয়োজন পড়লো। তাহলে যে পরবর্তী যে অবজেক্টটা, মানে যে আরেকটা যে অবজেক্টের প্রয়োজন পড়লো, সেই অবজেক্টের নাম হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে এখানে ক্যাপ্টেনটা কি, ক্যাপ্টেনটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন আমাদের এই নিয়মটা কি বলতেছে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না। এই ক্যাপ্টেনকে এখানে আপনি সাবজেক্ট হিসেবে বসাইতে পারবেন না, বসাইতে হবে এই এর আগের যে অবজেক্টটা ছিল সেটাকে। তাহলে এই হিম হচ্ছে এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে এসে বসবে এখানে হি ওয়াজ ইলেক্টেড, এরপরে এটা বসবে ক্যাপ্টেন, এরপরে বাই, এরপরে দে, এর অবজেক্ট কি দেম, এটা বসবে। এরপরে দেখেন সেলফ যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস পড়বার নিয়ম কি। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট এর কোনো রূপ পরিবর্তন না করে শুধু টেন্স এর পরিবর্তন করে অবজেক্টের পূর্বে বাই বসে। কথাটা বোঝা গেল? দেখেন বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টের কোনো রূপ পরিবর্তন না করে, তাই মানে কি সাবজেক্ট যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে অবজেক্টটা সেখানে বসবে না। শুধু কি করতে হবে, শুধু টেন্স পরিবর্তন করতে হবে। টেন্স পরিবর্তন করে আর কি করতে হবে, অবজেক্টের পূর্বে বাই লাগাই দিতে হবে। তাহলে দেখেন এক্সাম্পল, হি কিলড হিমসেলফ, এটা হচ্ছে সেলফ, এই যে হিমসেলফ আছে না, এই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাইলে এই যে হি, এই যে সাবজেক্ট আছে এটা আমরা নিজ জায়গায় রেখে দিব। এরপরে কিল্ডের আগে ওয়াজ লাগাই দিব, হি ওয়াজ কিল্ড বাই, এই বাই হিমসেলফের আগে বাই লাগাই দিব, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। প্যাসিভ অফ ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব এটা কেমনে হয়, কিছু কিছু সময় টু প্লাস ভার্ব যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস করতে হলে পুরো বাক্যটিকে অপরিবর্তিত রেখে টু এর পর বি প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। আবার বুঝেন ভালো করে, প্যাসিভ অফ ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ বলতে বুঝছি তো আমরা টু প্লাস ভার্ব, মানে ভার্বের বেস ফর্মের আগে টু লাগাই দিলে এটা কি হয়, এটার নাম হয় ইনফিনিটিভ। এই ইনফিনিটিভকে কেমনে করতে হয় দেখেন, এটাকে কেমনে এটা প্যাসিভ ভয়েস করতে হয় দেখেন, যে প্যাসিভ করতে গেলে কি করতে হয়, পুরো বাক্যটিকে অপরিবর্তিত রেখে টু এর পর বি প্লাস ভার্বের পিপি, বি এর মানে টু এর পরে কি করতে হবে, কাজটা করতে হবে মূলত টু এর পরে বি লাগাই দিবেন, টু এর পরে বি লাগাই দিবেন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখেন ক্লিয়ার হবে, দেয়ার ইজ নো টাইম টু লস, দেয়ার ইজ নো টাইম টু লস মানে হচ্ছে কি, লস মানে নষ্ট করার মতো কোনো সময় নাই। তাহলে দেখেন দেয়ার ইজ নো টাইম টু, এই পর্যন্ত ঠিক থাকবে, দেয়ার ইজ নো টাইম টু ঠিক থাকবে। এরপরে কি হয়েছে, টু এর পরে বি লাগাই দিচ্ছে, এই যে এখান থেকে বলছিলাম মূল কাজ, টু এর পরে বি লাগাই দিবেন, বি লাগাই দিলাম। এরপরে মূল ভার্ব কি, লস, লসের সাথে কি হবে, LOST, লস্ট, এই কথাটা লেগে যাবে, মানে লস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট, এজন লাগাই দিলাম। তাহলে এখানে দেখেন মূল কাজটা কি, টু প্লাস মূল ভার্ব টু লস, এই টু প্লাস মূল ভার্ব মানে ইনফিনিটিভ যুক্ত যেগুলো বাক্য আছে সেক্ষেত্রে আমরা কি করব, টু এর পরে বি লাগাবো আর এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগাই দিব, ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপরে দেখেন একটা নোট এখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, ইনফিনিটিভের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে তার প্যাসিভ করা যাবে না, যদিও তা প্যাসিভ অর্থ প্রকাশ করে। মানে ইনফিনিটিভের আগে একটা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে কি করতে হবে, এটাকে প্যাসিভ করা যাবে না যদিও তা প্যাসিভ অর্থ প্রকাশ করে। এখানে টু দেখেন এক্সাম্পল দেখেন, ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, তাহলে এখানে টু বি লার্নড হবে না, বুঝা গেছে? এই যে টু লার্ন আছে না, এই টু লার্ন এর আগে এই টু এর পরে আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বলা হয়েছে যে এখানে আর আপনি এই টু এর পরে বি লাগাইয়া এটা করতে পারবেন,
এটা একটা এক্সেপশনাল রুল, এটা মনে রাখবেন। ইংলিশ ইজ নট ইজি টু লার্ন, মানে এখানে বোঝা যাচ্ছে যে বাক্যটা মূলতই এখানে প্যাসিভ আছে, আর এখানে প্যাসিভ দেওয়া দরকার নাই, কারণ ইংলিশকে শিখা সহজ নয়, মানে ইংলিশে তো শিখতেছে না, মূলত কাজটা পড়তেছে ইংলিশের উপরেই। তাহলে বুঝলাম আমরা এটা মূলত একটা প্যাসিভ ভয়েসের অর্থই আছেই এখানে, এজন্য এখানে প্যাসিভ করার দরকার নাই। রুল 14 দেখেন, প্যাসিভ অফ ইনফিনিটিভ টু প্লাস ভার প্লাস অবজেক্ট, এই ফর্মটা কেমনে হয় দেখেন। কিছু কিছু সময় টু প্লাস ভার প্লাস অবজেক্ট যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস করতে হলে স্ট্রাকচারটা কেমনে হবে, যে প্রথমে সাবজেক্ট দিয়ে দিব, প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে অবজেক্ট। দেখেন, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে কেমনে করবো আমরা, দিস ওয়ার্ক লাগাই দিলাম প্রথমে অবজেক্টটা, এরপরে হ্যাজ, এই যে যেহেতু এখানে হ্যাভ ছিল এজন্য হ্যাভ এখানে আর হবে না, কারণ কি দিস ওয়ার্ক এটা থার্ড পারসনকে বোঝাচ্ছে, সিঙ্গুলারকে বোঝাচ্ছে, এজন্য হ্যাজ হবে, দিস ওয়ার্ক হ্যাজ। এরপরে টু ডু আছে না, এই টু এরপরে বি লাগাই দিব, টু বি ডান, দিস ওয়ার্ক হ্যাজ টু বি ডান, এরপরে বাই ইউ। অর্থাৎ এখানে মূল কাজ হচ্ছে কোথায়, এই টু এর ক্ষেত্রে টু ডু আছে না, এখানে টু বি ডান, এটা হচ্ছে মূল কাজ, টু বি ডান এটা হচ্ছে মূল কাজ। এবার দেখেন, কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাই এরকম কোয়াসি প্যাসিভ যেগুলো আছে সেগুলো কেমনে করবেন। প্রথমে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে মূল কথা। দেখেন, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস জায়গায় থাকবে, দ্য হাউস ইজ বিং বিল্ট, বিল্ডিং, বিল্ডিং এর আগে কি লাগে, যেহেতু কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউয়াস এর ইয়ে পড়ছিলাম ইজ এবং মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, বিং বিল্ট, বিং কথাটা লাগে, এই বিং কথাটা যুক্ত হয়। দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে এটা কি হবে, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। উপরের উদাহরণগুলো একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর ভাবে হয়, মানে বুঝছেন তো বিষয়টা। আবারও দেখেন, দ্য বুক ইজ প্রিন্টিং, এটা কন্টিনিউয়াস, তাই না, এটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ, মানে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে এটা, দেখেন দ্য বুক ইজ প্রিন্টিং মানে কি, বইটি ছাপছে, এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা মনে হচ্ছে প্যাসিভের মতো, বুঝছেন নি, প্যাসিভের মতো। এজন্য দেখেন, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, কন্টিনিউয়াসটাকে করতে হলে কি করতে হয়, বিংটা লাগাই দিতে হয়। এম বিং, ইজ বিং, আর বিং, এগুলো আমরা টেন্সের ক্ষেত্রে এই গত ক্লাসে আমরা প্রথম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জ সেক্ষেত্রে আমরা দেখেছিলাম। এবার আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে কেমনে করব আমরা, প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট উভয় প্রকার ক্লজেরই পরিবর্তন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয় এটাকে জানতে হবে নাকি, এর সম্পর্কে আমরা আলাদা ক্লাস নিব। সেন্টেন্সের যে তিনটা প্রকার রয়েছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই যে তিনটা প্রকার রয়েছে, এই তিনটা প্রকার আমরা আলাদাভাবে জানবো। আজকে শুধু সংক্ষেপে একটা জিনিস বুঝে রাখেন, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, জটিল বাক্য, বাংলায় বলে জটিল বাক্য। অর্থাৎ এখানে দুইটা বাক্য থাকবে, কটা বাক্য থাকবে, দুইটা বাক্য, একটা হচ্ছে প্রধান, আরটা হচ্ছে অপ্রধান। প্রধান মানে মেইন ক্লোজ, আরটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, মানে মূল বাক্যাংশ একটা আর এর অধীনস্থ বাক্যাংশ আরেকটা। তো এখানে এই কথাটা বলতেছে যে দুইটা ক্লোজেরই পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কখনো কখনো ইন্ট্রোডাক্টরি ইট, মানে বাক্য শুরু করার ক্ষেত্রে যে ইট, সেই ইট আমরা কখনো কখনো ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দিলে আমরা বিষয়টা বুঝতে পারবো, যে আই নিউ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে তিনি কাজটি করেছিলেন। এখানে দেখেন বাক্যর অংশ কয়টা, দুইটা। আই নিউ, এটা একটা বাক্য, আই নিউ মানে আমি জানি, আমি জানতাম। আই নিউ মানে কি, আমি জানতাম বা আমি জানি। আরেকটা বাক্য কি, যে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তিনি কাজটি করেছিলেন, তিনি কাজটি করেছিলেন। তাহলে যে তিনি কাজটি করেছিলেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর আই নিউ এটা হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। এখানে আমরা দুইটারই চেঞ্জ করব। কেমনে করব, আই নিউ এটা কেমনে করব, যে ইট ওয়াজ নোন টু মি, আই নিউ এর ভয়েস চেঞ্জ কেমনে হইলো, ইট ওয়াজ নোন টু মি। এখানে ইট কই থেকে আসলো,
যে দেখেন আই নিউ এর পরে কিন্তু বেসিক্যালি এখানে একটা অবজেক্ট এখানে থাকার কথা ছিল, কিন্তু বেসিক্যালি একটা অবজেক্ট নাই। বাক্য কি দিয়ে শুরু করবে, এজন্য ইট দিয়ে শুরু করা হয়েছে, যে এই বিষয়টা আমার জানা ছিল, ইট ওয়াজ নোন টু মি। এরপরে এই ক্লোজ দিবেন যে দ্যাট, এখন হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিলেন, তিনি কাজটি করেছিলেন। এখানে হিটা সাবজেক্ট যেহেতু আছে এখানে, এটা চলে যাবে অবজেক্টের জায়গায়, আর দ্য ওয়ার্ক যেহেতু আছে অবজেক্টের জায়গায়, এটা চলে আসবে সাবজেক্টের জায়গায়। দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, ডিড যেহেতু আছে এজন্য আমরা বুঝলাম যে পাস্ট, এজন্য ওয়াজ লাগাই দিলাম, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এরপরে অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, আর্জ, ইনসিস্ট, পারপজ, সাজেস্ট, এগ্রি, বি এনসিয়াস, এগুলো থাকলে কি হয়, জিরান্ড ইনফিনিটিভ থাকলে দ্যাট, শুড দ্বারা প্যাসিভ করতে হয়। যেমন টম রিকমেন্ডেড ইউজিং দিস বুক, টম রিকমেন্ডেড ইউজিং দিস বুক। সরি, আমার নেটওয়ার্কের সমস্যা করছিল। দেখেন তো এবার ঠিক আছে কিনা, এবার কি সাউন্ড ঠিক আছে? এবার দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, আমার নেটের সমস্যা ছিল। ওকে ঠিক আছে, ওকে আমরা শুরু করতেছি আবার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখছিলাম, টম রিকমেন্ডেড ইউজিং দিস বুক, এটা কেমনে হবে, যে এটা হবে টম রিকমেন্ডেড দ্যাট দিস বুক শুড বি ইউজড। তাহলে টম রিকমেন্ডেড এটুকু ঠিক আছে, দ্যাট এটুকু ঠিক আছে, তাহলে এটা এখান থেকে চেঞ্জ হবে, যে কি হবে, ইউজিং দিস বুক, এটা হবে দিস বুক, অবজেক্টটা চলে আসবে প্রথমে, এরপরে ইউজিং এর জায়গা কি হবে, শুড বি ইউজড। এখানে শুড বি দেওয়া হইলো কেন, যে সে যেহেতু রিকমেন্ড করতেছে, এজন্য বললাম যে এটা উচিত, যে এই কাজটা করা উচিত, এটা সে বলতেছে। এরপর দেখেন মেক, ফিল, হিয়ার, বিট, এই সমস্ত ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসের টু লুপ পায়, প্যাসিভ ভয়েসের এদের পরে টু বসে। আচ্ছা দেখেন, মূলত হচ্ছে যে হি মেড মি ডু দ্য ওয়ার্ক, যে এরকম কিছু ভার্ব আছে যে এগুলোর পরে সাধারণত টু বসে না, টু বসে না, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আপনারা পাবেন কোথাও হয়তো বেয়ার ইনফিনিটিভ বলে, মানে এটা উজ্জ্ব থাকে, টুটা এখানে উজ্জ্ব থাকে। কিন্তু প্যাসিভ যখন আপনি করবেন, এই প্যাসিভের করার সময় এই টুটা চলে আসে। হি মেড মি, এরপর টু এখানে কি ছিল, উজ্জ্ব ছিল, হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক ছিল, কিন্তু টু এখানে বসবে না। এইরকম নির্দিষ্ট কিছু ভার্ব আছে, এই ভার্বের পরে টু উজ্জ্ব থাকে, কিন্তু প্যাসিভ করার সময় এই টুটা চলে আসে। আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, এভাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা আরো কিছু রুলস আছে এখানে। অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসে, এটা আমরা বলেছিলাম যে নোউনের পরে টু বসে, ফিল্ড, সিজড, কভার্ড এগুলো পরে উইথ বসে, অ্যানয়েড এগুলার পরে অ্যানয়েড, প্লিজড, সারপ্রাইজড, শকড, এরকম কিছু ভার্ব আছে, এগুলোর পরে মানুষ থাকলে, কোনো ব্যক্তিবাচক কিছু থাকলে কি বসে, উইথ বসে, আর প্রাণীবাচক বা বস্তুবাচক থাকলে কি বসে, এট বসে। যেমন আরো কিছু নিয়ম আছে, যেমন ওয়ারিড এর পরে অ্যাবাউট বসে, এমব্রয়ডারিড এর পরে ইন বসে, সিজ এর পরে উইথ, কন্টেইনড এর পরে ইন, মার্ভেলড এর পরে এট। অর্থাৎ এই যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে এখানে আমরা শিখলাম। আমরা তো দেখি বেশিরভাগ সময় কি বসে, বাই বসে, কিন্তু এখানে দেখতেছি যে কিছু কিছু ক্ষেত্রে বাই না বসে উইথ বসে, টু বসে, ইন বসে, এট বসে। এই যে কোথায় কোথায় বসে, এগুলো আপনারা একটু দয়া করে মুখস্থ করে নেবেন।
এখানে একটা চার্টের মতো দেওয়া হয়েছে, সুন্দর করে এগুলো একটু মুখস্থ করে নেবেন। যেমন হি অ্যানয়েড মি, সে আমাকে বিরক্ত করলো। হি অ্যানয়েড মি মানে কি, সে আমাকে বিরক্ত করলো, সে আমাকে বিরক্ত করলো। তাহলে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। দেখেন সে আমাকে বিরক্ত করলো, তাহলে এখানে কি হলো, মিটা চলে আসবে আই ওয়াজ অ্যানয়েড, এরপরে এখানে বাই হবে নি, না এখানে উইথ হবে, উইথ হিম। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব এরূপ থাকলে প্যাসিভ করতে ওই অংশের কোনো পরিবর্তন হবে না। যেমন তানিম ফাউন্ড ইট ইজি টু ডু, তাহলে এটা ওই যে ফাউন্ড অ্যাডজেক্টিভ না, ইজি অ্যাডজেক্টিভ এরপর টু ডু, তাহলে কি হইলো, ওই অংশের পরিবর্তন হবে না, এখানে অন্য অংশের পরিবর্তন হবে। যেমন তানিম ফাউন্ড ইট, তাহলে কি হবে, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই তানিম, এভাবে হবে। অর্থাৎ আমরা পড়ছিলাম কি যে অ্যাডজেক্টিভ প্লাস টু ডু এটা থাকলে এই অংশের পরিবর্তন হবে না। তাহলে মূল অংশ কোনটা, এখানে ফাউন্ড, এই ফাউন্ড ভার্বের প্যাসিভ করতে হবে। ইট ওয়াজ ফাউন্ড, ইট আছে না, এইটকে বানাই দিবেন, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু, এরপরে এই সাবজেক্টকে নিয়ে দিবেন অবজেক্টের জায়গায় বাই তানিম। ও আর আছে হচ্ছে পিপল, এরপরে দে, পিপল অথবা দে দিয়ে যদি শুরু হয়, এরপরে সে, বিলিভ, থিঙ্ক, রিপোর্ট এগুলো থাকে, তাহলে কি করতে হবে, ইট ইজ সেড বা বিলিভ বলতে হবে। দেখেন পিপল সে দ্যাট, মানুষে বলে না, যে মানুষে বলে, অনেকে বলে, এইরকম কথাগুলো। আর এরকম কথাগুলো কিভাবে করতে হয়, দেখেন পিপল সে দ্যাট টম ইজ এ স্পাই, তাহলে কি বলবেন এটাকে, ইট ইজ সেড দ্যাট, কি বলবেন, ইট ইজ সেড দ্যাট বা ইট ইজ বিলিভ দ্যাট, এভাবে শুরু করবো। তাহলে ইট ইজ সেড দ্যাট টম ইজ এ স্পাই, এভাবে। আরো আছে দেখেন স্প্রেড, পুট আপ ইত্যাদি দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে হলে কি হয়, লেটের পরিবর্তে হ্যাভ দ্বারা শুরু হয়, তারপর অবজেক্ট, তারপরে বিভাগ না বসে সরাসরি পার্টিসিপল বসে। যেমন দেখেন পুট আপ এ টেন্ট দেয়ার, তাহলে কি হবে, এখানে হ্যাভ এ টেন্ট পুট আপ দেয়ার, এই পুটটা কিন্তু পুটের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু সেম, হ্যাভ এ টেন্ট পুট আপ দেয়ার, ঠিক আছে। নিয়মটা আবারও বলছি, বুঝেন যে এই যে স্প্রেড, পুট আপ ইত্যাদি দ্বারা যদি কোনো বাক্য শুরুই হয়, তাহলে কি করবেন, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভটা কেমনে, লেট দ্বারা শুরু না করে কি করবেন, এখানে হ্যাভ দ্বারা শুরু করবেন। বাক্যটা কোন প্রকার, যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে মনে আছে তো, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ, কোনো কিছু করতে বলা, এর ভাবে। তাহলে পুট আপ এ টেন্ট মানে এখানে একটা তাবু গাড়ো বলা হয়েছে, তাহলে এখানে আপনি লেট দ্বারা না বলে কি বলবেন, যে হ্যাভ এ টেন্ট পুট আপ দেয়ার, এভাবে বলবেন, হ্যাভ দ্বারা শুরু করতে বলছি না। স্প্রেড এ ম্যাট অন ইট, এখানে একটা মাদুর বিছিয়ে দাও, তাহলে হ্যাভ এ ম্যাট অন ইট। এরপরে দেখেন এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়্যার টু, হ্যাড টু ইত্যাদি ভার্বগুলো মডাল হিসাবে গণ্য হয়। তাহলে মডাল হিসাবে গণ্য হলে কিভাবে করতে হয়, ওই যে বলছিলাম মডালের নিয়ম। দেখেন হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন, যেহেতু এ ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অবজেক্ট, এখানে এসে বসছে সাবজেক্টের জায়গায়, তাহলে কি করবেন, এ ব্যাংক অ্যাকাউন্ট এরপরে ইজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, ইজ বসবে। ইজ গোয়িং টু, দেখেন ইজ গোয়িং টু এটা মূল সব মিলাইয়া কিন্তু একটা মডাল, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, অর্থাৎ এক কথায় বি ভার্বের পরে গোয়িং টু, বি ভার্বের পরে ভালো করে বুঝেন, বি ভার্বের পরে গোয়িং টু যদি লাগে, এটা হচ্ছে একটা মডাল। মানে কি, একটা কাজ শুরু করতে যাচ্ছি, একটা কাজ শুরু করতে যাচ্ছি, আমি এটা করতে যাচ্ছি, এভাবে বুঝাইলে এটা বসে। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু, এরপরে কি বসবেন, বি বসাই দিবেন। আমরা পড়ছিলাম মডালের পরে কি বসে, মডালের পরে বি বসে, এরপরে তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে যেহেতু ইজ গোয়িং টু এটা একটা মডাল, এটা একটা মডাল মনে রাখবেন, এটা একটা মডাল ভার্ব, এরপরে কি বসবে, বি ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে হিম। এরপরে সেন্টেন্স উইথ ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন এন্ড অবজেক্ট, ভার্বাল নাউন সম্বন্ধিত যে প্রিপোজিশন রয়েছে এগুলো কেমনে হয়। ভার্বাল নাউন মানে মনে আসেনি, ভার্বাল নাউন হচ্ছে দি, এরপরে ভার্ব আইএনজি, এরপরে অফ, এইটা হচ্ছে ভার্বাল নাউন। এই যে দি যোগ ভার্ব যোগ আইএনজি, এরপরে অফ, এইটা হচ্ছে মূলটাকে বলা হয় ভার্বাল নাউন।
উই স দ্য ফিলিং অফ দ্য টাইগার্স, আমরা বাঘগুলির খাওয়ানো দেখছিলাম, দেখেছিলাম। উই স দ্য ফিডিং অফ দ্য টাইগার, ফিডিং এটা কি ফিডিং বার, এমনি কেমনে করবো আমরা দেখেন, উই স দ্য টাইগার্স বিং ফেড, এই যে ফিডিং আছে না, মানে কাজটা করা হচ্ছে এটা বুঝাচ্ছে। তাহলে টাইগার্স বিং ফেড, আমরা দেখছিলাম যে বাঘগুলোকে খাওয়ানো হচ্ছে। তাহলে যে টাইগার্স, এটাকে বানাই দিবেন অবজেক্টকে বানাই দিলেন সাবজেক্টের জায়গায়, আর এইটাকে বানাই দিলেন ভার্বাল নাউনকে বানাই দিলেন এই যে বিং ফেড। আই স দ্য ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার, আমি নতুন রঙ্গমঞ্চটির উদ্বোধন দেখেছিলাম। তাহলে কি করবে এখানে, আই স দ্য নিউ থিয়েটার বিং ওপেনড, ওপেনিং এটাকে মানে দেবেন কি বিং ওপেন। তাহলে আজকে আমরা এটা ভালো করে মনে রাখবেন যে ভার্বাল নাউন বলতে কি বুঝেন, আশা করি বুঝছেন যে দি এরপরে ভার্ব আইএনজি এরপরে অফ, এটা হচ্ছে ভার্বাল নাউনের ফর্ম। তো আজকে আমাদের এই রুলগুলো এই পর্যন্ত ছিল। আমরা গত ক্লাসে যে রুলগুলো পড়েছিলাম সেখান থেকে আপনারা শুরু করবেন। এই দেখেন আমরা যে পড়েছিলাম অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যাসিভ প্যাসিভ, এরপরে যে বিভিন্ন এখানে বিভিন্ন টেকনিক দেওয়া হয়েছে, এই যে রুলসগুলা বিশেষ করে এই যে বিভিন্ন টেন্স অনুসারে কিভাবে করতে হয় চেঞ্জ, এই টেন্স অনুসারে আপনারা এই রুলসগুলো অবশ্যই পড়বেন। আশা করি এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আর ভয়েস চেঞ্জ থেকে বেশ কিছু প্রশ্ন আসে চাকরি পরীক্ষায়, এবং ভয়েস চেঞ্জ না জানলে ইংরেজি পড়ে বোঝা এটা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা গেছে কখনো ডাইরেক্ট করছে, কখনো ইনডাইরেক্ট করছে, কখনো নিজে করছে, কখনো অন্যকে দিয়ে করাইছে। এই যে বিভিন্ন অর্থ, ইংরেজি বাক্যের এই যে অর্থগুলা এই যে চেঞ্জ হইলো, এই চেঞ্জিং সিস্টেমটা আপনাকে জানতে হবে। এই চেঞ্জিং সিস্টেম ফরম্যাট না জানলে এটা ইংরেজি বোঝা, অর্থ করা কঠিন হয়ে যাবে। আর চাকরির পরীক্ষায় আমি কিন্তু বা যে কোনো ক্ষেত্রে আপনি ইংরেজি গ্রামার যে ফরম্যাটগুলা এগুলা না জানলে আপনি না বলতে পারবেন, না লিখতে পারবেন, না শিখতে পারবেন। মানে ইংরেজি গ্রামার না জেনে আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন না, সেটা চাকরির পরীক্ষায় হোক, আর ভার্সিটির পরীক্ষায় হোক, আর ভর্তি পরীক্ষায় হোক, যেখানেই হোক না কেন আপনার ইংরেজি গ্রামারে আপনি ভালো হইতে হবে। তো ইংরেজি গ্রামারে ভালো হইতে আমরা যে ক্লাসগুলো করেছি এর আগে, তো টেন্সের ক্লাস গিয়েছে, ভার্বের ক্লাস, ভার্বের সম্পর্কিত বিস্তারিত ক্লাস হয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, বেশ কিছু ক্লাস আমরা করেছি ইংরেজির। প্রত্যেকটা ক্লাস একটু কষ্ট করে আপনার ক্লাসগুলো দেখবেন। অনেক সময় হয় কি আপনার ক্লাস দেখেন না মনোযোগ দিয়ে, দেখা গেছে যে এটা শুধু পড়া, এত পড়া আসলে ব্রেইনে নিতে চায় না, আপনারা একটুখানি দেখেই আপনারা মনে করেন যে আর না, ভালো লাগছে না, চলে গেলেন ফেসবুকে, তাইলে হইলো কি নিজের লস হইল। ঠিক আছে, পড়াশোনা এখন যেহেতু অনলাইন ভিত্তিক অনেক পড়াশোনা চলছে, সারা বিশ্বে অনলাইন ভিত্তিক বড় বড় কোর্স মানুষে অনলাইনে করতেছে। তো আপনারা যদি মাইন্ড সেট করে ফেলেন, আসলে হচ্ছে মাইন্ডসেটের বিষয়, মাইন্ডসেট না করতে পারলে হবে না। আপনারা যদি মনকে সেট করে ফেলতে পারেন যে অনলাইনে তো মানুষ যেহেতু পড়তেছে, আমরাও পড়ি, আপনি মনে করে এই যে স্ক্রিন, মোবাইলের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিন আপনি আপনার থেকে 1 ফিট 1.5 ফিট দূরে রাখেন, টেবিলের উপরে রেখে দেন, রেজুলেশনটা ভালো করেন। এই যে ইউটিউবে যখন দেখবেন তখন রেজুলেশনটা ঠিক করে নেবেন, কোয়ালিটি, এটাকে বলা হয় ভিডিওর কোয়ালিটি বাড়ায় নেবেন। ভিডিওর কোয়ালিটি বাড়ায় নিলে আপনার এই লেখাগুলো দেখবেন ক্লিয়ার দেখা যাচ্ছে। কোয়ালিটি বাড়ায় নিয়ে দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন, এই যে শীট আমি দিলাম এই শীটটা প্রিন্ট করে নেবেন কষ্ট করে, এই শীটটা কি করবেন কষ্ট করে প্রিন্ট করে নেবেন। যদি প্রিন্টার না থাকে বা প্রিন্ট করতে টাকা বেশি সময় খরচ হয়, তাহলে আরো সবচেয়ে সুন্দর সলিউশন হচ্ছে আপনি খাতায় লিখে নেবেন। যদি আপনার একটা হ্যান্ড নোট বানিয়ে নিতে পারেন, হ্যান্ড নোটে আপনি লিখবেন, এগুলা কষ্ট করবেন, পড়াশোনার জন্য কষ্ট করলে আপনার সুবিধা পাবেন বেশি, দেখবেন। যদি আপনি খাতায় লিখতে পারেন তাহলে এই লেখার মাধ্যমে আপনার পড়া হয়ে যাবে। আপনি যে পরে লিখতেছেন এতে আপনার পড়া হয়ে গেল, রুলস গুলো আত্মস্থ হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, বাস টাকাও সেভ হইলো, পড়াশোনাও ভালো হইলো। সবচেয়ে ভালো হয় লিখে নিবেন, খাতার মধ্যে এটা প্রত্যেকটা বিষয়ে আপনি লিখে নিবেন এবং এগুলা ভালো করে পড়বেন। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলা ভালো করে পড়বেন। শীটগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আজকেই শীটটা পেয়ে যাবেন। আমি দেই নাই আগে, যে ক্লাস শেষ হোক এরপরে শীট দিব, আজকে শীটটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই।
ইনশাআল্লাহ আগামী ক্লাস এখন বেশ কিছু ক্লাস হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।